নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার শ্রী রতন শাস্ত্রী। এইচআর অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজির প্রাইমারি কিছু রুল নিয়ে কথা বলবো। আমার এই ভিডিওটি আগেই আপলোড করেছিলাম, তবে কিছু পরিবেশনায় ত্রুটি থাকার জন্য আমি ওটাকে আপলোড থেকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপনাদের জন্য নিয়ে আসছি। যদিও ফাইনাল একটি ভিডিওতেই কেপি শেখা যাবে, সেটা অলরেডি আপলোড হয়ে গেছে। তো আসুন আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। কেপি অ্যাস্ট্রোলজির সদীপ মান্নান কে কৃষ্ণমূর্তিজি এক জ্যোতিষের নতুন দিগন্ত দিয়ে গেছেন, এক অনবদ্য অবদান জ্যোতিষশাস্ত্রের, যেটা দিয়ে সমস্ত কিছুর সমস্ত ঘটনার, দৈনন্দিন ঘটনার বা ব্যক্তিগত ঘটনা, রাশিচক্র, সমস্ত কিছু ব্যাখ্যা করা যায়। কাউকে আসারও দরকার নেই, দূর দূরান্ত থেকে হোরারির মাধ্যমে, বিদেশে থাকলে পরেও টেলিফোনের মাধ্যমে তারা তাদের সমস্যার কথা জানাতে পারেন এবং তার উত্তরও দেওয়া যায়। এ এক অনবদ্য আবিষ্কার জ্যোতিষশাস্ত্রের, মডার্ন জ্যোতিষের। তা ওনার এই জ্যোতিষ কেপি শিখতে গেলে পরে 4-5টে জিনিস আমাদের জানতে হবে। সেই প্রাইমারি ধারণাটা আপনাদের দিয়ে দিচ্ছি। এইটা দেখার পরে আমার পরের ভিডিওটা আপনারা দেখবেন, তাতে সুবিধা হবে। তা প্রথম সূত্রটা কেপির, কৃষ্ণমূর্তিজির যে মূল ভিত্তিটাই বা কী। উনি তো বইগুলো সমস্ত ইংরেজিতে লেখা, উনি সাউথ ইন্ডিয়ান, সাউথের লোক। ওনার বইগুলো ম্যাড্রাস থেকে প্রকাশিত হতো। ওনার মূল সূত্রটি হচ্ছে, ইংরেজিতে হচ্ছে, প্ল্যানেট ইজ দ্য সোর্স, constellation indicates the nature of the result, and the sub is a deciding factor whether the matter is favorable or not. এটাকে বাংলা করলে দাঁড়ায় হচ্ছে, গ্রহ হচ্ছে উৎস, নক্ষত্র হচ্ছে ঘটনার প্রকৃতি নির্দেশ করবে, আর সাব হচ্ছে ডিসাইড করবে যে ঘটনাটি পক্ষে যাবে না বিপক্ষে যাবে, অর্থাৎ ঘটনাটি ফেভারেবল হবে নাকি ফেভারেবল হবে না, পক্ষে অথবা বিপক্ষে যাবে। তো এটাই হচ্ছে মূল সূত্রটা। সেইটা জানবার জন্য আমাদেরকে প্রথমত হচ্ছে অ্যাসেন্ডেন্টটাকে ঠিক করতে হবে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে অ্যাসেন্ডেন্টটা আমাদের বা লগ্নটি সঠিক নির্ণয় করতে হবে। সেটা কৃষ্ণমূর্তিজি বলে দিয়ে গেছেন যে ভৌগোলিক, আমরা যারা রাশিচক্র সাধারণত তৈরি করে থাকি, তারা ভৌগোলিক অক্ষাংশ বা টেরিস্ট্রিয়াল ল্যাটিচিউড দিয়ে আমরা লগ্ন করছি, কিন্তু সেটাকে করতে হবে ভূকেন্দ্রিক অক্ষাংশ পর্যন্ত করে নিতে হবে। ভূকেন্দ্রিক অক্ষাংশটা সবসময় ভৌগোলিক অক্ষাংশ থেকে ছোট হয়, কঠিন কিছু নয়। যেগুলো 30 ডিগ্রির মধ্যে যে সমস্ত ল্যাটিচিউডগুলো, অক্ষাংশগুলো, তাকে 3 দিয়ে ভাগ করে যে ভাগফল হবে সেটাকে সাথে 1 যোগ করলে পরে যে মিনিট হবে, সেই মিনিটটা হচ্ছে মূল ভৌগোলিক যে অক্ষাংশটা আছে সেখান থেকে সেই মিনিটটা বাদ দিয়ে দিতে হবে। আর যদি 30-এর ওপরে হয় অক্ষাংশ, তাহলে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, আর সমস্ত নিয়মটাই একই রকম। তাই হচ্ছে ভৌগোলিক অক্ষাংশের কারণে লগ্নটা সঠিক হতে হবে। কৃষ্ণমূর্তি পদ্ধতির লগ্নের সাবলর্ডই হচ্ছে সমস্ত আধারিত বিন্দু। এটা জিন কোড। মানুষের যেমন জিন সমস্ত কিছু বলে দেয়, প্রাণী জগতের, সেরকমই জ্যোতিষের যে উনি সাবলর্ড বলে গেছেন, সেই সাবলর্ড হচ্ছে জিন সমতুল্য একটি জিনিস। অতএব এই সাবলর্ডটি সঠিক হতে হবে। সেটা হতে গেলে পরে আমরা যে ভৌগোলিক অক্ষাংশে অ্যাসেন্ডেন্ট বা লগ্ন নির্ণয় করি, সেটা ভূকেন্দ্রিক অক্ষাংশে অর্থাৎ জিওসেন্ট্রিক ল্যাটিচিউডে আমাদের এই লগ্নটাকে নির্ণয় করতে হবে। এটা হলো দ্বিতীয় বিষয় গেল। আর তৃতীয় বিষয় হচ্ছে যে গ্রহদের, আমরা জ্যোতিষী যারা, তারা নক্ষত্র দিয়ে, নক্ষত্র গ্রহের নক্ষত্র পর্যন্ত আমরা নির্ণয় করতে জানি অনেকেই, কিন্তু সাবটা এখানে নির্ণয় করতে হবে। এটা সাবটা নির্ণয় করে দিতে হবে। এটা হচ্ছে তৃতীয় বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে হাউস ডিভিশন জানতে হবে। হাউস ডিভিশনটা আমরা করে নেব।
আর এখানে কৃষ্ণমূর্তিজি হাউস ডিভিশনের কথা বলেছেন। উনি হচ্ছেন প্লাসিডিয়াস বা যেটাকে সেমি আর্ক পদ্ধতি বলে, এটাকে বেশি নির্ভরযোগ্য উনি মনে করেছেন। বা আমরাও দেখি যে সাবলটগুলো যে কাসপাল সাব পয়েন্টগুলো আসে সেখানে কিন্তু ডিফারেন্সটা কম হয়। এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে মানে হাউস ডিভিশনের। সেমিয়ার্ক তো বললামই, পলিইকুয়েটাল আছে, রেজিমোনিটোরিয়াস আছে, সিপতি বা জেনিত ইকুয়াল হাউস ডিভিশন আছে, আরও অনেক হাউস ডিভিশন আছে। তবে উনি এই হাউস ডিভিশনটাকেই বেশি প্রেফার করেছেন। সেই অনুযায়ী আমাদের হাউস ডিভিশনটা করতে হবে সঠিক ফলাদেশের ক্ষেত্রে। আর হচ্ছে প্রেজেন্ট প্ল্যানেটারি পজিশনটা, মানে সেই দিনের যদি হোরারি করা হয় আর কি। আর বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু এটাকে করা মানে নির্ণয় করা, লগ্নকাষ্টের সাবলট নির্ণয় করা খুব মানে সূক্ষ্ম ব্যাপার আর কি, মানে সঠিক জন্ম সময়টা কিন্তু দরকার পড়বে। যাই হোক, আমরা বর্তমান বা জাতক চক্র অনুযায়ী রাশি চক্রটা আমাকে তৈরি করে নিতে হবে। আর সর্বোপরি আমাদের আসবে হচ্ছে প্রেডিকশান। সেই প্রেডিকশানের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের নিষ্কাশন করে বার করতে হবে যে ঘটনার প্রকৃতিটা এবং ঘটনাটা ঘটবে কিনা, সমস্ত কিছুই বেরিয়ে আসবে। খুব কঠিন কিছু নয়, খুবই মানে একটু চেষ্টা করলেই হয়ে যাবে, আপনারা পেরে যাবেন, সকলেই পারবেন যারা একটু জ্যোতিষ জানেন আর কি। সেটা আমার পরবর্তী ভিডিওতে কিভাবে নিষ্কাশন হচ্ছে, মানে সিগনিফিকেটারগুলো আসছে, সোর্স গ্রহ হচ্ছে সোর্স এবং রেজাল্ট এইভাবে আসবে। তা আমরা বোর্ডে গিয়ে ব্যাপারটিকে আরও বিস্তারিতভাবে আপনাদের আসুন আমরা মূল বিষয়টি বোর্ডের সাহায্যে বুঝে নিই। প্রথম সূত্রটা কেপির কৃষ্ণমূর্তি পদ্ধতির মূল ভিত্তি স্বরূপ বা সূত্রটা হচ্ছে ইংরেজিতে যেটা উনি বলে গেছেন, প্ল্যানেট ইজ দ্য সোর্স, constellation indicates nature of the result, and the sub is a deciding factor whether the matter is favorable or not. তা এইটাকে বাংলা করলে পরে দাঁড়ায় হচ্ছে গ্রহ হচ্ছে ঘটনার উৎস, নক্ষত্র যে ঘটনার প্রকৃতি নির্দেশ করবে, আর সাব ঘটনার প্রতিকূল বা অনুকূল দিক অর্থাৎ সফলতা বা অসফলতা নির্দেশ করবে। ওনার এই সূত্রটার মূল তিনটে, গ্রহ কি ফল দিচ্ছে, নক্ষত্র কি বলতে চাইছে, আর সাপ কি বলছে। তা সেটা আমরা একটা বাস্তব জিনিস দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। একটা টর্চের সাহায্যে। টর্চ আগে বহু ব্যবহার হতো, এখন ব্যবহার অনেক কমে গেছে। আমাদের মোবাইলের মধ্যে টর্চ দিয়ে দেওয়ার জন্য সেই টর্চের মাধ্যমে এই ওনার প্রথম সূত্রটি সত্যিৎমান্নান কৃষ্ণমূর্তিজি যে সূত্রটা মূল ভিত্তিটা, সেই ভিত্তিটা আমরা একটা টর্চের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করছি। এটা একটা টর্চে ব্যাটারি থাকে, এইখানটায় ব্যাটারি থাকে, 2টো সেল হতে পারে, 3টে সেল হতে পারে, যাই হোক। আর এখানে একটা রিফ্লেক্টর থাকে ব্যাটারি টর্চের পেছনের দিকে, যেখানে টুনি বা বাল্বটা থাকে তার পেছনের দিকে একটা রিফ্লেক্টর থাকে, আর সামনের দিকে একটা কাচ দেওয়া থাকে। তাহলে টর্চে যখন ব্যাটারি সুইচ অন করা না হয় ততক্ষণ কিন্তু কোনো রকমের আলো, টুনিটা জ্বলে না, আলো তৈরি হয় না, সৃষ্টি হয় না। তাহলে ব্যাটারিটা মধ্যে কিন্তু পাওয়ার থাকা সত্ত্বেও কিন্তু ব্যাটারিটা হচ্ছে একটি উৎস, মানে গ্রহ আমরা এখানে ধরে নিতে পারি। আর হচ্ছে টুনিটা হচ্ছে নক্ষত্র, আর এটা হচ্ছে এই রিফ্লেক্টটা হচ্ছে ভাব, বা আমরা যেটা সাবডিভিশন করব ভাব, এটা হচ্ছে নক্ষত্র, আর সামনের এটা হচ্ছে তাসটা হচ্ছে সাপ। তাহলে কী করে ব্যাটারি ব্যাপারটা তো গ্রহ বুঝতে পারলেন। আর টুনির ব্যাপারটা হচ্ছে যখনই সুইচ দিচ্ছে তখন আলোটা জ্বলছে, অর্থাৎ আলো জ্বলবে কিনা সেটা বলবে। আর সামনের কাচ, এই কাচের বা টুনির রং যেটা থাকবে, বা টুনির যদি সাদা টুনি লাগানো থাকে, হলুদ, লাল, যে কোনো টুনি থাকুক, মানে প্রকৃতিটা নির্দেশ করবে, লাল আলো হবে কি কালো, কি সাদা, কি সবুজ ইত্যাদি। আর হচ্ছে কাজটা হচ্ছে সেই যদি যেভাবে কাজটা মানে
ফোকাসিং হবে, অনেক সময় কম ফোকাসিং হয়, বা কাচের প্রকৃতি মানে কাচ যদি বন্ধকতা সৃষ্টি করে তাহলে কিন্তু সেই মানে আলোটা কতটা পরিষ্কার, কতটা মানে সফলতার আমরা যে সবুজ আলো চাইছিলাম সেই সবুজ আলোই পাচ্ছি কিনা, ব্যাপারটা যারা নিজের চাকরি চাইতে আসছে সে চাকরি পাবে কিনা, চাকরিটা পেলে পরে কী ধরনের চাকরি হবে, আলো আদৌ আসবে কিনা, এই ব্যাপারটা অনেক সময় আলো হয়তো জোরালো হচ্ছে না ইত্যাদি আর কি। এইটা একটা বাস্তব জিনিস দিয়ে বোঝালাম। আর এবার আমরা একটা রাশিচক্রের মধ্যে বোঝাচ্ছি। রাশিচক্রে এইটা লগ্ন হচ্ছে কর্কট লগ্নে কোনো জাতকের, মনে করুন কর্কট লগ্ন সাপেক্ষে মীন রাশিতে তার বৃহস্পতি বসে আছে। তাহলে বৃহস্পতি মীন রাশিতে 3টে নক্ষত্র অকুপাই করবে, একটা হচ্ছে 25, তারপরে 26, তারপরে হচ্ছে 27। 25 নম্বর নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, 26 নম্বর হচ্ছে শনির নক্ষত্র, আর 27 হচ্ছে বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্র। তাহলে বৃহস্পতি যদি 25 নম্বর নক্ষত্র থাকে কোনো জাতক জাতিকার, তাহলে এখান থেকে আমরা নবম থেকে উচ্চ বিদ্যা বিচার করে থাকি, পিতার বিচার করে থাকি, ভাগ্য বিচার করে থাকি। অর্থাৎ তার পিতা ভাগ্য বা উচ্চ বিদ্যা খুব ভালো হবে, কারণ বৃহস্পতি নক্ষত্র মানে নবমেই বসে আছে। যদি 26 নম্বর নক্ষত্রে থাকে, শনির নক্ষত্রে থাকে, তাহলে শনি হচ্ছে সপ্তমপতি অষ্টমপতি, তাহলে একটা বাধা আসবে। কিন্তু সেই শনি বা শনির সাপ যেটা থাকবে, সেই সাপ যদি মানে উচ্চ বিদ্যার ক্ষেত্রে যে ভাবগুলোকে নির্দেশ করে, চতুর্থ, পঞ্চম, নবম, একাদশ, সেই ভাবগুলোকে সিগনিফিকেটর হয়, তাহলেই বাধার মধ্য দিয়ে উচ্চ বিদ্যা হবে। বুধের 27 নম্বর নক্ষত্রের ক্ষেত্রেও তদ্রূপ পরিস্থিতি হবে। বৃহস্পতি যদি 27 নম্বর নক্ষত্রে থাকে কোনো জাতক জাতিকা রাশিচক্রে বা হোরারি সিস্টেমে, তাহলেও কিন্তু বাধা আসবে। কেন বাধা আসবে? কর্কট লগ্নের সাপেক্ষে হচ্ছে বুধ হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি, ফলস্বরূপ এটা লাগ্নিক অশুভ গ্রহ বুধ, যার জন্য তৃতীয় দ্বাদশ হওয়ার জন্য তার মানে উচ্চ বিদ্যায় হবে না। যদি কিনা তার সাপ বা গ্রহটি ওই চতুর্থ, পঞ্চম, নবম, একাদশ ভাব অর্থাৎ উচ্চবিদ্যার ক্ষেত্রে যে ভাবগুলো সেই ভাবের সাথে সিগনিফাই করে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকাদের উচ্চবিদ্যা বা পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে, বা তার ভাগ্য বিভিন্ন প্রতিকূলতার মধ্যে। প্রথম বিষয়টি গেল, ফার্স্ট সূত্রটি। এবার দ্বিতীয় বিষয়টি হচ্ছে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট নির্ণয় করতে হবে। ভৌগোলিক করতে গেলে পরে আমরা ভৌগোলিক অক্ষাংশকে ভূকেন্দ্রিক অক্ষাংশে পরিণত করে নেব। অর্থাৎ যে ল্যাটিচিউডগুলো, অক্ষাংশগুলো 30 ডিগ্রির নিচে থাকবে, সেখানে 3 দিয়ে ভাগ করে তার সাথে যে ভাগফল হবে তার সাথে 1 যোগ করে মানে মূল এর থেকে বিয়োগ দিতে হবে, মূল ল্যাটিচিউড থেকে অক্ষাংশ থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। আর যদি 30 ডিগ্রির ওপরে থাকে সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে ভাগফলটা বেরোলো সেই ভাগফলটি মূল তার সাথে 1 যোগ করে, অনুরূপ জিনিসই 1 যোগ করে মূল ল্যাটিচিউড থেকে অক্ষাংশ থেকে বিয়োগ দিতে হবে, তাহলেই ভূকেন্দ্রিক অক্ষাংশ হবে। তারপরে হচ্ছে সাবলট নির্ণয় করতে হবে। নক্ষত্র নির্ণয় করাটা, গ্রহের নক্ষত্র নির্ণয় করাটা অনেক জ্যোতিষী অনেকেই জানি, কিন্তু সাবলট নির্ণয় করাটা শিখতে হবে। আর তারপরে হচ্ছে হাউস ডিভিশনটা হচ্ছে প্লেসিডিয়াস বা সেমি আর্ক পদ্ধতিতে নির্ণয় করতে হবে। তারপরে হচ্ছে প্ল্যানেটারি পজিশন প্রেজেন্ট, সর্বশেষ হচ্ছে প্রেডিকশন। এগুলো নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবটাই এই ছিল আজকের আমার ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সর্বোপরি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সামগ্রিক শ্রীবৃদ্ধি কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।